যেমন রঞ্জনকে দিয়ে, কারণ বাংলাদেশের দুইটা ঘটনা, একটা হলো আহ মঞ্চে যেটা ইনকিলাব মঞ্চ, সেটা ওসমান হাদি তার মৃত্যু, এবং পরে প্রথম আলো, ডেইলি স্টার আগুন দেয়া, এবং ময়মনসিংহ এর ভালুকাতে সেই লিটন দাসকে যেভাবে নির্মম ভাবে শেষ করে দেওয়া হয়েছে, এই প্রত্যেকটা ঘটনায় ভারত বাংলাদেশ এই সম্পর্কের মধ্যে একটা এফেক্ট করছে। আকর ভাই, এই অভিযোগের তীর উগ্রপন্থীদের দিকে, আমি কোনো রাজনৈতিক অংশের নাম নিচ্ছি না, এবং দেশের বাইরে, মূল কারণটা কোথায়? কেউ কি কোনো সুযোগ নিচ্ছে? মেজর আখতারুজ্জামান রঞ্জন। ধন্যবাদ পুনিয়া, ধন্যবাদ। আবার 3 দিন পরে আবার কথা বলতে আসলাম। দাদাকে প্রথমে নমস্কার জানাই, আদাব, আসসালামু আলাইকুম। সবচেয়ে বড় কথা হলো, ঘোলা পানিতে মাছ শিকার করতে অনেকেই পছন্দ করে। আমাদের বাংলাদেশ ভারত একটা সুসম্পর্ক গড়ে উঠেছে সে 71 সন থেকে, এবং আমার এটা বলতে কোনো বাধা নাই। ভারত আমার একজন প্রতিবেশী এবং তার সঙ্গে আমরা সবসময় সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে চাই। কিন্তু আমাদের দেশে কথা আছে, সতীনের সংসার যদি হয়, সতীন কখনোই সুখ বা সুন্দর একটা পরিবার পছন্দ করে না। আজকে আমাদের দেশে কিছু সতীন বা কিছু শকুনের দৃষ্টি আছে, তারা চায় না বাংলাদেশ ভারতের মধ্যে একটা সুসম্পর্ক থাকুক। কারণ বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেটা ভারতের, বলা যায় কে শুনতে খারাপ লাগলেও, আমরা ভারতের প্রায় পেটের ভিতরে, অর্থাৎ অন্য ভাষায় বলতে গেলে আমার 3 পাশ ঘিরে আসে সম্পূর্ণ ভারত, এবং তারপরে যে সমুদ্র আছে তারপরেও আবার ভারত বঙ্গোপসাগরে কিন্তু আমার সেই শক্তি নাই যে ভারতের টহলকে সেখানে বাধা দেওয়ার মতো। কাজে বলা যেতে পারে চারপাশে আমার ভারত, একটি কোণা দিয়ে মায়ানমার। আমি যেটা বিশ্বাস করি এবং আমার নতুন দলও বিশ্বাস করে, সেটা হচ্ছে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক টানাপোড়েন থাকার কথা না, থাকবেও না। আমার নতুন দল ক্ষমতায় ছিল না, তারা জানেন যে বিরোধী দলের রাজনীতিতে কতগুলো চাপ সৃষ্টি করতে হয়, কতগুলো চাপের রাজনীতি আছে, যে রাজনীতিগুলাকে আমরাকে বলি টেল টুইস্টিং। আপনাকে যে কোনো জিনিস, একটা আকাশে যে প্লেনটা উড়ে, তাকে কিন্তু পিছনে টেল টুইস্টার দিয়েই তার গতিপথটাকে নির্ণয় করা, ঠিক রাখা হয়। তো বিরোধী দলের রোল কিন্তু সবসময় থাকে সরকারের বিভিন্ন চাপ সৃষ্টি করা। জামাত ইসলাম একটা ইসলামিক রাজনৈতিক দল, সেখানে উগ্রবাদী দল নয়। সে গণতন্ত্রে বিশ্বাস করে, ভোটে বিশ্বাস করে, সে বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে, এবং মুক্তিযুদ্ধকে মহান মুক্তিযুদ্ধ বলেছে। মহান মুক্তিযুদ্ধের বাংলাদেশ জাতি রাষ্ট্র গঠিত হয়েছে। এটা শুধু ভৌগোলিক রাষ্ট্র নয়, আমরা জাতি রাষ্ট্র হিসেবে, অর্থাৎ বাংলাদেশের আমরা একটা নতুন জাতি হিসাবে বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ করেছি। এবং আমার সেই জন্মে আমার ধাত্রী মাতা ছিল ভারত। এটা আমি প্রকাশ্যেই বলছি, এটা লুকোচুরি কিছু নাই, এটা আমি লুকায়ও খেলছি না। কিন্তু যখন ভারতের প্রধানমন্ত্রী, পৃথিবীর 4র্থতম শক্তিধর ব্যক্তি, যখন আমার 71-এর বিজয় দিবসটাকে ছিনে নিতে চায়, যখন তিনি বলেন যে এটি শুধু ভারতের বিজয় দিবস, তখন আমি ওই দিনও বলেছি গৌতম দাকে, এটা আমাকে কষ্ট দেয়, আমাকে ব্যথিত করে, আমি এতে কষ্ট পাই। আশা করি ভারত একটি বড় দেশ, আমরা তার পাশে শান্তিতে সুখে থাকতে চাই। আমাদের সকল সদিচ্ছা আছে, আপনারা অযথা অন্য কাউকে সুযোগটা দিবেন না। কাকতালীয় ভাবে যদি একটা হিন্দু ছেলে মারা গেলে যদি মনে করেন ভারত বিদ্বেষী, তাহলে বিষয়টা তো অন্যভাবে চলে যায়। আমার দেশে কিন্তু 10 to 15%, প্রায় 15% হিন্দু আছে। এখানে 10 জন মানুষ মারা গেলেও কিন্তু 1.5 জন হিন্দু মারা যাওয়ার কথা। এখন যদি আমার 10 জনের হিসাবে না নিয়ে 1.5 জন হিসাব করেন, তাহলে তো সমস্যা অনেক বেশি। যেমন মনে করেন আমার গ্রামে, আমার ইউনিয়নে একটি ছেলে আছে, নিম্ন বর্ণের, কিন্তু সে যুবদল করে। আজকে প্রায় 10 বছর ধরে সে যুবদল করে। সে কিছুটা উগ্রবাদী, সে কিছুটা চাঁদা তুলতে সে ভালোবাসে, চাঁদাবাজদের সঙ্গে চলাফেরা করতে ভালোবাসে। এখন সে যখন কোনো দোকানে চাঁদা তুলতে যায়, তখন কিন্তু সে ওই হিন্দু সম্প্রদায়ের বা নিম্ন বর্ণের সম্প্রদায় হিসেবে চাঁদা তুলতে যায় না, কারণ তার তো চাঁদা কেউ দিবে না তাকে। দাদা, গৌতম দাদা বুঝতে পারছেন যে ওই হিন্দু ছেলেটা বা নিম্নমান হিন্দু ছেলেটা নিজের পরিচয়ে হিন্দু হিসাবে সে চাঁদা তোলার ক্ষমতা দূরের কথা, সে ওখানে যাওয়ারই শক্তি রাখে না। কিন্তু সে দেখা যায় দাপটের সঙ্গে চাঁদা তুলে বেড়াচ্ছে, কারণ সে ইউনিয়নের যুব দলের সভাপতি। এখন ইউনিয়ন যুব দলের সভাপতি হওয়ার কারণে তার ক্ষমতা কতটুকু বেড়ে গেছে। এখন তার ঘাড়ে যদি কেউ, তার পিঠে যদি কেউ 2টা চপটাঘাত করে,
তাহলে যদি দাদা মনে করেন যে দাদাদেরকে দেওয়া হয়েছে, দাদা এটা আমাদের জন্য দুর্ভাগ্য হবে। ওই ছেলেটা তো তার নিজের ধর্ম বলে, তার বর্ণ বলে সে এখানে কোনো মাস্তানি করার, কোনো সন্ত্রাসী করার কোনো সুযোগ সে পাবে না, পাওয়ার কোনো সুবিধাও নাই। কিন্তু আমরা তাকে উদার হিসাবে তাকে আমরা নিয়েছি, যুবদলে স্থান দিয়েছি, যুবদলে তাকে পদও দিয়েছি। কেন দিয়েছি? এটা আমরা হিন্দুদের প্রতি উদার দেখানোর জন্য। আমরা সবাইকে নিয়ে রাজনীতি করব, এই ধরনের একটা এক্সাম্পল সেট করার জন্য ওকে আমরা যুবদলের বড় পদও দিয়েছি। কিন্তু সে পদটা সে দারুণভাবে মিসইউজ করতেছে। এনি টাইম আপনি শুনতে পারবেন তার উপর একটা আঘাত হয়ে গেছে। তখন যদি দিল্লি থেকে বলা হয় যে এই ছেলেটাকে কেন আঘাত করা হলো, বা কেন তাকে অপমানিত করা হলো, কেন তাকে লাঞ্ছিত করা হলো, কিন্তু সে যে প্রতিনিয়ত প্রতিদিন রাস্তায় চাঁদাবাজি করতেছে, এইটার প্রতিবাদটা আমরা কিভাবে করব? এখন তো সে দলকে দলতে গেল, তার নাম চলে আসছে সে সভাপতি। এই বিষয়গুলো আমি দাদাকে অনুরোধ করবো, অনুরোধ করবো আপনারা একটু সূক্ষ্মভাবে বিচার করবেন। অনেক সময় মিডিয়া এগুলাকে একটু এক্সোবিটেন্ট করে, একটু ফালায়া ফুফায়া অনেক বড় করে লেখে। আপনি দেখতে পাচ্ছেন গত 2 দিন ধরে বাংলাদেশ প্রতিদিন এবং প্রথম আলো এবং 71 টেলিভিশন এবং নিউজ 24 যেভাবে ফাফায়ে ফুলায়ে তারেক রহমান সাহেবের কথা বলতেছে, বাস্তবতাটা কোথায় দেখেন? এরাই কিন্তু তারেক রহমানের কমর ভাঙতে সরকারকে তত উৎসাহিত করেছিল। এরাই কিন্তু -2 থিওরি বাংলাদেশে নিয়ে আসছিল। কিন্তু আজকে দেখেন এই 2 দিনের মিডিয়া দেখেন আপনি, গৌতম দা, 71 টেলিভিশন এবং নিউজ 24 বাংলাদেশ প্রতিদিনের হেডলাইন দেখেন। আজকে আপনি বাংলাদেশ এবং ডেইলি স্টার হেডলাইন দেখেন, আমার প্রথম আলো হেডলাইন দেখেন। এরা যদি তারেক রহমানের পক্ষে এত বড় সাফাই গাইতে পারে, এত বড় প্রপাগান্ডা করতে পারে, অথচ এরাই 111 এনে উনাকে অপমানিত করেছে। ওরা তার সম্বন্ধে যত বাজে লেখা লিখেছে, বলেন আজকে এইগুলো দেখে তো আপনার বিদেশিরা মনে করবেন যে তারেক রহমান বাংলাদেশের এই অবস্থায় পৌঁছে গেছে। কিন্তু প্রকৃত তো এরা খোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আমি অনুরোধ করব, দিল্লি একটা বিশাল বড় সরকার, দিল্লি আমাদের কাছ থেকে অনেক দূরে, আমাদের কথা, কষ্ট, দুঃখ, হাসি, কান্না দিল্লির কাছে পৌঁছাতে পারবো না। তবে দাদা এখানে থাকার কারণে, দিল্লির প্রেস ক্লাবের সভাপতি হওয়ার কারণে আমিও একটু সুযোগ নিচ্ছি দাদার কাছে কথা বলার জন্য। আমি মনে করি দাদাকে একটা কান কথা শোনা দিতে পারলে, দাদার সামনে কথা বলতে পারলে, এটা দিল্লির রাজপ্রাসাদে যেতে পারবে। সেখানে হয়তো অন্তত সাউথ ব্লকে যাওয়ার মতো একটা সুযোগ সৃষ্টি হতে পারে। নর্থ ব্লককে তো আমি ভয় পাই, আপনি তো জানেনই। আমরা নর্থ ব্লকের দিকে যেতে চাই না, আমরা সাউথ ব্লকের সঙ্গে থাকতে চাই, এবং সেখানে আপনার একটা বলিষ্ঠ ভূমিকা আমরা আশা করি। আসেন এই দুই দেশের সুসম্পর্ক বজায় করি। দুই দেশের মধ্যে যে সম্পর্কগুলো হচ্ছে, এই সম্পর্কগুলো আমরা চলেন উভয় মিলে একসঙ্গে বসে আলোচনা করে এটাকে উন্নত করি। আমি যে কোনো কাজে আপনাদের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত আছি। গৌতম দা, আমি একটু একটা জিনিস ধরিয়ে দিতে চাই। আমাদের এই চ্যানেলে এখন যারা দর্শক আছেন, লাইভ দর্শক, তাদের 2 দেশের দর্শকরাই আছেন। আমি দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা থেকে, আসাম থেকে, পশ্চিমবঙ্গ থেকে দর্শকরা আছেন, আবার আমাদের বাংলাদেশের প্রচুর দর্শক আছেন। দাদা, আক্তার ভাই যেটা বললো, আমাদের সদিচ্ছা আছে, আমরা বারবার বলছি। দিল্লির দিকে আমাদের এখানে যে ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ইন্ডিয়া কেন সাথে সাথে এগুলোর রিয়েকশন দেখতে পাচ্ছি, যে আমাদের ভিসা সেন্টারে আক্রমণ করা বা বন্ধ হয়ে যাওয়া, অথবা পাল্টা আরেকটা মুসলিম ছেলে এক জায়গায় নিহত হলেন, এই ঘটনাগুলো কি একটার সাথে একটা যোগসূত্র আছে কিনা? বা আক্তার ভাই যেটা বলছেন যে আমাদের ইচ্ছা আছে, সদিচ্ছা আছে, এগুলো না হওয়ার, তারপরেও কেন আপনাদের সাইডে পাল্টা রিয়েকশন কেন হচ্ছে, যদি প্রশ্ন করি। দাদা মিউট হয়ে আছে বোধহয়। গৌতম দা মিউট হয়ে আছে। দাদা মিউট হয়ে আছে। দাদা মিউট হয়ে আছে আপনার। হ্যাঁ, আপনি যেটা বলছেন বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে ভারতের ঘটনার কোনো তুলনাই চলে না। তার কারণ হচ্ছে ভারতে কোনো ভিসা সেন্টার অ্যাটাক হয়নি। সমস্ত এটা অসত্য, অপপ্রচার। এটাকে আমি প্রথমেই নিন্দা করছি। কোনো ভিসা সেন্টারে দূরে একদল মানুষ তারা বিক্ষোভ দেখিয়েছে, এটা ঘটনা, এবং বিক্ষোভ দেখিয়েছেন 2 কিলোমিটার দূরে। একদিন মাত্র রাত্রে তারা কোনো কারণে আচমকা 20-25 জন গেরিলা কায়দায় পৌঁছে গিয়েছিল, সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নিয়েছে, চলে যায়। এখানে কোনো ঢিল পাটকেল ছড়া কিছু এরকম কোনো ঘটনাই কোথাও ঘটেনি। শিলিগুড়িতে কোথাও একটা কিছু ঘটনা ঘটেছিল, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু আপনি যেটা বলছেন আপনাদের ওখানে
দেখুন, তুমি যা করেছো তার পাল্টা করা হচ্ছে, এটা কোনো কথা নয়। কথাটা যেটা হচ্ছে, এই সম্পর্ককে খারাপ করার জন্য যে শক্তি দায়ী, তারা শেখ হাসিনা সরকারকে ছড়িয়েছে। তারাই চায় ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ। কারণ আমি শেখ হাসিনা বলে বলছি না, ব্যক্তিগতভাবে বলছি না, আমি বলছি সেই সময় ভারতের ইস্যু হিসাবে ভারতের সঙ্গে যে সুসম্পর্ক ছিল, সেই সুসম্পর্কটা নষ্ট হয়েছে। 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত 2900 সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে, কোন হিন্দু নয়, বৌদ্ধ খ্রিস্টান আক্রান্ত হয়েছে। এই ঘটনা রেকর্ডেড, আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ বলা হয়েছে সেটা। এবং ব্রিফিং এ এটাও বলা হয়েছে যে ভারত চায় শান্তিপূর্ণ, স্থিতিশীল একটা অন্তর্ভুক্তিমূলক এবং সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন তারা চান। এবং তারেক রহমানের ফিরে আসার প্রসঙ্গ তো বলেছেন, নিশ্চয়ই নির্বাচন হচ্ছে তাই তিনি ফিরে এসেছেন। আপনাদের ওখানে সংবাদপত্রে কি প্রকাশিত হচ্ছে সে দিয়ে ভারতে কোনো প্রভাব বিস্তার হচ্ছে না, কিন্তু যেটা হচ্ছে নিশ্চয়ই নির্বাচন হয়তো হবে, সেই কারণেই তারেক রহমান ফিরে এসছে, এটাই বলা হয়েছে। কিন্তু ভারত স্পষ্ট ভাষায় বলেছে আওয়ামী লীগ সহ নির্বাচনকে করতে দিতে হবে, এটা স্পষ্ট ভারতের মত। এটাকে যদি না মানেন, সম্পর্ক উন্নত হওয়ার কোন সম্পর্ক আমি স্বাভাবিকতা দেখছি, সম্পর্ক আরো অবনতি করবে। আপনারা কাকে কি দোষ দেন, তিনি সেই দেশে কি করেছেন সেটা সেই দেশের মানুষ ঠিক করে নেবে, ঠিক আছে? তাকে নির্বাচনে রাজাপক্ষকে আপনি বিরুদ্ধে শ্রীলঙ্কার যুবরা আন্দোলন করেছিল, রাজাপক্ষকে তো নিষিদ্ধ করা হয়নি, জনতা ভোটে হারিয়ে দিয়েছে। নেপালে তো যাদের বিরুদ্ধে আন্দোলন তারা তো রাজনীতি করতে দেওয়া হচ্ছে, যে কমিউনিস্ট পার্টি তখন একত্রিত হয়েছে, তারা নির্বাচনে লড়বে, তাকে তো নিষিদ্ধ করা হয়নি। কিন্তু বাংলাদেশ একটা অদ্ভুত জায়গা, অদ্ভুত দেশ, যারা অজুহাত তারা এখন নিষিদ্ধ। এমন একটা দাবি করছেন অনেকে যে আওয়ামী লীগের সময় যেন একতরফা নির্বাচন হয়েছে। আমি আজকেই রেকর্ড দেখছিলাম, 100% ভোট পেয়েছেন জিয়াউর রহমান, 100%। সেই ঘটনা তো রেকর্ডেড আছে, আপনি খুলে দেখুন না, পরপর যে নির্বাচন, প্রেসিডেন্সিয়াল নির্বাচন, কত পার্সেন্ট ভোট পেয়েছে। সেই ভোটগুলো কমছে বিএনপি ধীরে ধীরে ধীরে। আজও যে সংখ্যা আপনারা দেখাচ্ছেন, তার মানে বাংলাদেশের সব মানুষ এখন বিএনপি কে চাইছে কি চাইছে না, এটা কোনো প্রমাণিত হয় না। কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজও কমিউনিস্ট পার্টি গোটা ব্রিগেড 10 লক্ষ মানুষ এনে জমি দিতে পারে, কিন্তু ভোটের আসলে শূন্য, একটা সিটে জিততে পারে। সুতরাং আপনি যত লোক এনে দেখান, 9 কোটি তো ভোটার, 9 কোটি ভোটারের আপনি 10 লক্ষ লোক আনলেন, আমি মেনে নিলাম কেউ বলছেন 20 লক্ষ আনলেন, 20 লক্ষ 9 কোটির কত শতাংশ? সেটা মানুষের রায় কিনা এটা স্পষ্ট নয়। সেটা স্পষ্ট হবে তখনই যদি আপনি একটা ইনক্লুসিভ নির্বাচন করেন। ইনক্লুসিভ নির্বাচন না করা পর্যন্ত সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয়। এটা মানে বুঝতে হবে, একটা নির্বাচিত সরকারের সঙ্গে যে ডিল করা দরকার, একটা অবৈধ সরকারের সঙ্গে ডিল করা যায় না। ওখানে যে ঘটনাগুলো ঘটবে, আইন শৃঙ্খলা অবনতি, সেগুলো বলবেন ভারত কেন রিয়াক্ট করছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ইউনূস সরকার আটকাতে পারছে না কেন সেই ঘটনাগুলোকে? যদি আপনি যার কথা বললেন আখতারুজ্জামান ভাই, যে লোকটির নাম বললেন, যুব নেতা, তাকে রুখতে বিএনপি কি করেছে, তাকে রুখতে যুব দলের নেতারা কি করেছে, তাকে রুখতে ইউনূস সরকার কি করেছে, তাকে রুখতে পুলিশ কি করেছে? সে চাঁদাবাজি করে যাচ্ছে, অথচ সে যখন আহত হবে তখন বলবেন ভারত কেন রিয়াক্ট করলো। অদ্ভুত বিষয়। আপনার ওখানে সে অবাধে সবকিছু করে যাবে, অপরাধ করে যাবে, সেটা দেখবেন না। তারপরে যদি তার একটা যে কোনো মৃত্যু নিন্দাজনক, যে কোনো, আপনি যত সংখ্যার হিসেবে যাই বলে থাকুন, আমি বলছি একজনের মৃত্যুও নিন্দা করার বিষয়। সে হাদির মৃত্যুকে, হাদির রাজনৈতিক আদর্শকে আমরা পছন্দ করি না বা বিরোধিতা থাকতেই পারে যে কোনো কারণে, কিন্তু তার মৃত্যুটাও অবাঞ্ছিত, হওয়াটা অনুচিত। কিন্তু তাকে মুক্তিযুদ্ধ শহীদের সঙ্গে সমপর্যায়ে আনাটা খুবই দুর্ভাগ্যজনক, সেটা আমরা মানতে পারবো না, মানা সম্ভব না। ফলে আপনি যেটা বলছেন এখন ঘটনা খুব মানে আত্মজনক হবে। একটা অন্তত আশ্বাস পাচ্ছি যে জামায়াতরা তারা নিজেরা তারা অলরেডি সংস্কার শুরু করে দিয়েছে নিজেদের দলের মধ্যে, সেটা একটা ইতিবাচক দিক। আমি জানি না ভারত সরকারের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কি হয়নি, শোনা যায় যে নাকি যোগাযোগ করার চেষ্টা হচ্ছিল, কিন্তু হয়নি। এখন আখতারুজ্জামান সাহেবই দায়িত্ব নিক, তিনি গিয়ে যোগাযোগ করুন, দরকার হলে আমি বলেন এইটুকু খালি করতে পারি যে আমি আখতারুজ্জামানের কথা আমি ভারতের সাউথ ব্লকে, নর্থ ব্লকে নয়, সাউথ ব্লকে পৌঁছে দিতে পারি আর কি, যাতে ওনার সঙ্গে কথা বলেন আর কি, দেখেন ওনারা কি চাইছেন কি বলছেন। না, আমাদের এখানে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে রিপোর্ট যেটা পেশ হয়েছে সংসদে, তাতে কিন্তু স্পষ্ট ভাষায় বলা হয়েছে সকল পক্ষের সঙ্গে কথা বলতে, নির্দিষ্ট করে বলা হয়নি যে অমুকের সঙ্গে কথা বলবেন না, কেউ অচ্ছুত, এটা বলা হয়নি।
বলা হয়েছে সকলের সঙ্গে আপনারা কথা বলুন। আর এই রিপোর্টে কিন্তু এখনো বলা আছে, আপনার ওখানে যত যাই ঢাকঢোল পেটানো যা দেখছেন, কিন্তু সেই রিপোর্টে এটাও বলা আছে নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা আছে, এখনো অনিশ্চয়তা আছে, নির্বাচন হবে কিনা এই নিয়ে কিন্তু নিশ্চিত না। আজকে যেমন ব্রিফিং এ একটা প্রশ্ন ছিল যে আচ্ছা আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় তাহলে কি আপনারা মেনে নেবেন সেই নির্বাচন? প্রথম কথা, তার জবাবটা ঘুরিয়ে দিয়েছেন, সরাসরি এই কথা বলেননি। বলেছেন যে আমরা চাই সকল পক্ষের অংশ, সেটা বলতে যা বোঝায় তাই, কিন্তু কেন বলছি না যে মানবো কি মানবো না, কারণ নির্বাচন আগে হোক, নির্বাচন এখন হওয়ার এখন তো দেরি আছে, ফেব্রুয়ারি 12 তারিখ আসুক, তখন বাকি মত প্রকাশ করা যেতে পারে, যেগুলো অফ দ্য রেকর্ড, অন রেকর্ড নয়। অন রেকর্ডে ব্রিফিং এ দেখবেন আছে প্রশ্ন, আমারও প্রশ্ন ছিল, আমিও প্রশ্ন করেছি যে বাংলাদেশ রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশকে একটা সিকিউরিটি চ্যালেঞ্জ এখন ভারতের জন্য, সেটারও উত্তর কিন্তু এড়িয়ে গিয়ে বলা হয়েছে যে ভারত চায় বাংলাদেশের মানুষের সাথে তাদের কল্যাণে সহযোগিতামূলক সম্পর্ক রাখতে, এটা কিন্তু ভারত থেকেও বলা হয়েছে। কিন্তু ভারতের যে আপনি যেগুলো বলছেন, দেখুন আপনি যদি হাদির কথাটাই আমি তুলি, হাদির কথাটাই যদি দেখেন, হাদির মৃত্যু কিভাবে হলো আজ পর্যন্ত ইউনিট সরকার কোনো তদন্ত কমিটি তৈরি করে তদন্ত করে। হাদির ভাই তো, আমি কেন বলতে যাবো, আপনারা যাই বলুন, আমি কেন বলতে যাবো আপনাদের কথা? আপনার ওর ভাই বলছে ইউনুস হত্যা করিয়েছে, সেটা তো আমাদের কাছে তো বড় অস্ত্র, তাই না? ওর ভাই বলছে যে ওর তো ইউনুস হত্যা করিয়েছে, কেন না নির্বাচন পেছাবে বলে। তা আমাকে আর ভারতকে বলার দরকারই তো পড়ছে না, আপনার তো বাংলাদেশি জনগণই বলছে। তো বাংলাদেশের জনগণই সন্দেহ প্রকাশ করছে ইউনুস নিয়ে। আমাদের তো, আমার মনে হয় আপনি ঠিকই বলেছেন যে ভারতের এত কথা বলার দরকার নেই, বাংলাদেশের মানুষ ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছে এবং মুখ খুলছে, তারাই তাদের সরকারকে চিনতে পারছে। এটুকুই বলতে পারি আপাতত। পূর্ণিয়া সাহেব। দাদা থ্যাংক ইউ। বলছি আমি একটু দাদা আমি একটু ধরিয়ে দিই। আচ্ছা, একটা কথা বলা হয়নি, সরি, সেটা হচ্ছে যে আমি 3 দিন আগে সভাপতির পদ ছেড়ে দিয়েছি, কারণ আমাদের নতুন নির্বাচন হলে নতুন সভাপতির কাছে দায়িত্ব দিতে হয়। আমাদের এই প্রথম প্রেস ক্লাবের ইতিহাসে একজন মহিলা সভাপতি হয়েছেন। আমি আমারই পছন্দ, আমাদেরই পছন্দের, আমাদেরই চিন্তা ভাবনার পক্ষের মানুষ, তারাই হয়েছেন সকলে। ফলে এখন থেকে আমাকে সাবেক সভাপতি বললে ভালো হয়, টেকনিক্যালি গ্রামাটিক্যালি কারেক্ট হয়। যেমন আখতারুজ্জামান সাহেব বলছেন নেতা হয়নি এখনো কর্মী, সেরকম উনি যেমন কর্মী, আমি এখন আবার কর্মী অবস্থায় ফিরে গেছি। ঠিক আছে দাদা, আপনি আমাদের পুনিয়া তুমি প্রশ্ন অন্যদিকে নেওয়ার আগে আমি দাদার সঙ্গে দুইটা জিনিস একটু বলতে চাই। আজকে আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বক্তব্য দেওয়া হয়েছে, বক্তব্যগুলোর দুটি পয়েন্ট আমার কাছে খুব ভালো লেগেছে, যেটা আপনি নিজেও বলেছেন যে সরাসরি তারা বলে নাই যে আওয়ামী লীগকে নির্বাচনে দিলে তারা মেনে নেবে, এই কথাটা সরাসরি বলে নাই। ইনডাইরেক্টলি তারা সফটলি বলেছে যে আমরা খুশি হব সবাই যেন অংশগ্রহণ করে, এটা স্বাভাবিক, এটা যে কোনো লোক চাইতে পারে, এটার মধ্যে আমি কোনো দোষ দেখি না। আর দ্বিতীয়ত বলেছেন যে বাংলাদেশের সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই এবং বাংলাদেশ থেকে কোন রকম সিকিউরিটি থ্রেট আমরা আশা করি না। এবং আমিও আজকে আপনার বিনয়ের সঙ্গে বলতে চাচ্ছি, আমার যে দলে আমি যোগদান করেছি সেই দল ক্ষমতায় থাকুক বা না থাকুক কখনোই ভারতের বিরুদ্ধে সিকিউরিটি থ্রেট হিসেবে দাঁড়াবে না, এই কথাটি আমি আপনাকে দিতে পারি, আমি যতটুকু কথা আলোচনায় বুঝেছি। কারণ আমরা কিন্তু রাষ্ট্রটাকে বাংলাদেশ হিসেবে দেখি, হিন্দু মুসলমান রাষ্ট্র হিসেবে দেখি না। কারণ হিন্দু মুসলমান রাষ্ট্র দেখলে এবং অন্য রাষ্ট্রের ব্যাপারে ইন্টারফারেন্স হয়ে যায়। আমরা বাংলাদেশটাকে বলি এবং জামাত বিশ্বাস করে একটা জাতিভিত্তিক রাষ্ট্র গঠিত হয়েছে, অর্থাৎ আমরা বাংলাদেশের জাতি গোষ্ঠী, আমরা মুসলমানরা অন্য কোন দেশে আছে, হিন্দু কোথায় আছে, বৌদ্ধ কোথায় আছে, এটা বড় কথা নয়। আমাদের বাংলাদেশ ভিত্তিক যে রাষ্ট্রটা গঠিত হয়েছে, আমরা বাংলাদেশে। সেখানে আমি বিনয়ের সঙ্গে ভারতকে বলবো 2900 হিন্দুকে কোনো কারণে যদি নির্যাতিত করা হয়ে থাকে, ঘটনা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সঙ্গে হয়েও থাকে, দাদা বলছি দ্যাটস নট নান অফ ইউর বিজনেস। এটা আমাদের নিজস্ব ব্যাপার, আমাদের ঘরোয়া ব্যাপার। আমি কাকে আদর করব, কাকে মারবো, এখন আমি আমার ওই ছেলেটাকে মারি না কেন, অ্যাকশন নিই না কেন আপনি বলছেন, আবার অ্যাকশন নিলে আপনি বলবেন হিন্দুকে নিগৃহীত করা হচ্ছে। আমি বিনীত হয়ে বলবো, আমি ভারতীয়র বিরুদ্ধে বলবো না, আপনিও আমার বাংলাদেশের বিরুদ্ধে বলবেন না। আমি হিন্দু মুসলমান দেখবো না, আমার বাংলাদেশের বাংলাদেশি হিসেবে দেখবো। আমি ভারতীয় হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাইকে ভারতীয় হিসেবে দেখবো। সেখানে আমি তাকে মুসলমান হিসেবে আলাদা দেখবো না,
হিন্দু হিসেবে আলাদা দেখবো না। ঠিক একইভাবে আপনার কাছে বিনয়ের সঙ্গে বলবো যে আমরা বাংলাদেশে যারা আছি, আমরা এই এই যেমন 12,76,00,000 ভোটার আমাদের বাংলাদেশে এবার হয়েছে যারা ভোট দিবে, তাছাড়া আমাদের জনসংখ্যা প্রায় 18 কোটি। এরা কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, জৈন, বিশ্বাসী, অবিশ্বাসী, কমিউনিস্ট সবাই মিলে আমরা বাংলাদেশি। আমরা আমাদের কাকে আদর করলাম, কাকে মারলাম, কাকে বেশি খাওয়ালাম, কাকে কম খাওয়ালাম, এটি সম্পূর্ণ আমাদের আভ্যন্তরীণ বিষয়। এই ব্যাপারে অন্য কোনো দেশ কিছু বলা মানে অনেকটা নাক গলানোর মতো হয়। এই বিষয়টা আমি বড় বন্ধু হিসাবে, আমার বড় প্রতিবেশী আমি বলবো যে আমরা আমাদের জাতিসত্তা নিয়ে বাস করি, আমাদের জাতীয় সত্তাকে কোনো অবস্থাতে ধর্মেতে রূপান্তরিত না করি, তাহলেই আমাদের মধ্যে একটা অপ্রয়োজনীয়, অহেতুক একটা অপ্রীতিকর সম্পর্ক তৈরি হবে। এই জিনিসটা আমি সম্ভব না। একাত্তরে মুক্তিযুদ্ধ, একাত্তরে ভারতের অংশগ্রহণের কারণই হচ্ছে নিপীড়ন। লক্ষ লক্ষ মানুষকে নিপীড়ন করা হচ্ছে, এখনো লক্ষ্যে পৌঁছায়নি, তবে 2900। আমি চাইবো না সংখ্যাটা 10,000 পেল। এখন লক্ষ্যের জন্য ভারত অপেক্ষা করবে না, এটাও আপনাকে বলছি। 10,000 হলেই ভারতের যা একাত্তরে করেছিল তাই করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দাদা সরি ফর ইন্টারাপ্টিং, আমাকে যখন গতটা 15টা বছর আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা নিপীড়িত করলো, আমাকে পিটাইলো, আমি একজন প্রার্থী, ইলেকশনে প্রার্থী, 4টা পুলিশ মিলে আমাকে পিটালো, আমার রক্তাক্ত ছবি বেরিয়ে আসলো। এত বড় একটা গণতান্ত্রিক দেশ, কই আপনি তো আমার পাশে দাঁড়ালেন না দাদা। এটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক। আপনি কিন্তু দাঁড়ান নাই। আমি ভোট করতে পারি নাই, কিন্তু আমার পাশে তো আপনি দাঁড়ান নাই। আমার প্রধানমন্ত্রী ইলেক্টেড হয় নাই, ভোট পায় নাই। ঘটনা ঘটেছে, কিন্তু এরকম মানে আপনি 71 কথা বলছেন, কিন্তু 71 রিপিট আপনি করতে পারবেন না। আমি তো আপনাকে রাশিয়ার মতো, আমি তো ওই ইয়ার মতো কি বলে রাশিয়ার মতো চ্যালেঞ্জ দিব না আপনাকে। আমি এরকম ভুল করব না যেটা ইউক্রেন করেছে। আমি কোনো অবস্থাতে ইউক্রেনের মতো ভুল করব না, করতে দিব না, যাতে আপনি আমাকে ত্রিকণ্ডিত করে ফেলতে পারেন, যাতে আপনার প্রয়োজনে আপনার চিকেন নেক ত্রিকণ্ডিত এসব বলতে পারবো না। কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে, যদি মনে হয় মানুষ আক্রান্ত হচ্ছে, নিশ্চিতভাবে ভারতের হস্তক্ষেপ করার অধিকার আছে এবং করবে। আমি তো বলছি করবে, আমি করতে দেবেন না সেটা দেখা যাক না। অন্য বিষয়ে আসুন, এই বিষয়ে তো কোনো সমাধান হবে। এখনো পর্যন্ত এটা ঘটনা যে আজকে আমেরিকা জামায়াত ইসলামীকে ব্যবহার করে জামায়াত ইসলামীকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন আমেরিকা, ব্রিটেন তারা তারেক রহমানের পাশে দাঁড়িয়েছে, আপনাদের জামায়াতকে ছুঁড়ে ফেলে দিয়ে। জামায়াতকে ইউজ করেছে, 18 থেকে ইউজ করেছে। জামায়াতকে আগে তারা পছন্দ করতো না, কিন্তু তারা মনে করেছিল, এমনকি শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করেছিল জামায়াতকে উচ্ছেদ করতে দিন, শেখ হাসিনা রাজি হয়নি। কিন্তু ওই যে ধরুন, আমি যেটা জানি 2018 সালের পর থেকে সেই প্রথম জামায়াতকে গুরুত্ব দেওয়া শুরু করলো আমেরিকা। কিন্তু আজকে 24-এর পর আর জামায়াতের গুরুত্ব নেই আমেরিকার কাছে। এখন তাদের নেতা তারেক, এটা পরিষ্কার হয়ে গেছে। কি হবে জানি না। এখন ধন্যবাদ। ব্রিটেনে এতকাল ধরে থাকার পেছনে রহস্যটা কি? ব্রিটেনে এতকাল ধরে থাকার পেছনে রহস্য আমার মনে হয় আপনার আজ বেশি জানেন। মুক্তিযুদ্ধের সময় তার যে মানে দাদা, তিনি যে অনেক ঘনিষ্ঠ ছিলেন ব্রিটেনে, সেটা সবাই জানে তো নিশ্চয়ই। আর আমরা তো আর বলি না যে তার মা ভারতীয়, দাবি করেন। আপনারা ভারত বিরোধী এত জিগির তোলেন, জলপাইগুড়িতে জন্ম যার, সে তো ভারতীয় না, সে তো ভারত। আমাদের একজন খুশির দিন যে একজন নেত্রী হয়তো বাংলাদেশ পেয়েছে যিনি জন্মসূত্রে ভারতীয়। এটার জন্য আমরা কিন্তু আমরা জানি সেটা দিনাজপুর। আপনার সেই বৃহত্তর রাজ্য হিসেবে দিনাজপুর ভারতের অংশ ছিল। কিভাবে সম্পর্কটা ভালো করা যায় সেটা একটা ভালো আলাপ আলোচনা হতে পারে। কিন্তু যেগুলো এই ধরনের এটা চলবে এই কারণে কি জানেন তো, এখন ইউনূস সরকার একটা যেহেতু কোনো সরকার নয়, জোর করে ক্ষমতায় আছে, একটা নির্বাচিত সরকার হোক, সেখানে আপনারাও থাকুন। আমি তো শুনেছি যে বিএনপিও এক সময় ঘোষণা করেছে যে হলে জাতীয় সরকার হবে। আপনাদের আমির সাহেবও ঘোষণা করেছেন যে হলে জাতীয় সরকার করবেন, নির্বাচনে জিতবেন। তো সেটা তো ভালো, সকলে মিলে যদি একটা সরকার করতে পারেন তো খুবই ভালো। দেখা যাক সেটা কি অবস্থা। আপনি ভালো বলতে পারবেন যে নির্বাচনে কি হচ্ছে, এটা তো আমি দূর থেকে দেখে বলতে পারবো না। আমরা সেটাই চাচ্ছি,
নির্বাচন হোক। আমাদের ঐক্যটা হলো আওয়ামী লীগ বিরোধী, ঐক্যটা হলো যে এখানে ফেসিস্ট বিরোধী, আমরা আওয়ামী লীগকে ফেসিস্ট মনে করি, আমরা আওয়ামী লীগ বিরোধী একটা ঐক্য করতে চাই। সে ঐক্য নিয়ে আমরা সরকার গঠন করবো, নির্বাচনে যেই জিতুক, যে জয়লাভ করুক না করুক, এখানে জাতীয় সরকার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং ভারতের সঙ্গে সম্পর্ক আমরা করব। কিছু লোক হয়তো সবখানে থাকে, কিছু লোক তো অতিভক্তি চোরের লক্ষণ আপনি জানেন, কিছু লোক তো দেখাবেই। আমরা ফ্রান্স থেকে বলি, ইংল্যান্ড থেকে বলি, যারা যেগুলো বলতেছে তারা তো বলতেছে ইচ্ছাকৃত। আপনি দেখেন হঠাৎ করে তারা আবার উপকার পেয়েছে ভারত থেকে, যখন বাংলাদেশ থেকে পালিয়েছে তখন ভারত হয়ে পালিয়েছে এবং ভারতের দূতাবাস সাহায্য করেছে। ফলে একটা নিয়ম আছে না, কথা আছে মানুষ, যেগুলো কেন আপনারা তো বিরুদ্ধে বলছেন বলুন তো, ওগুলো বোধহয় কোনো উপকার করেছিল। এটা আমাদের বিদ্যাসাগরের কথা যে কেন আপনার বিরুদ্ধে এত বলে কেন বলুন তো, বলে নিশ্চয়ই কোনো উপকার করেছিল। বাঙালির তো এটা বিশেষ করে, বাঙালি জাতির এটা বিশেষ করে বাঙালি কখনোই উপকার স্বীকার করতে চায় না। বাঙালি মনে করে তার নিজেরাই সবকিছু অর্জন করেছে, কে আবার আমাদের শেখাবে। কিন্তু ওই কৃতজ্ঞতা বোধটা একটু আরো কমে গেছে। এই জন্য আমরা নির্বাচন হবে, করা যাবে না, কিন্তু আওয়ামী লীগের জনগণ হবে। আর আমেরিকার যার বন্ধু তার শত্রু দরকার পড়ে না, আল্লাহ মাফ করুক, আমরা আমেরিকানের বন্ধু হওয়ার দরকার নাই, ভারতের সঙ্গে বন্ধু করছি। আপনাদের হাল এই হয়েছে, আমেরিকার বন্ধু। আমরা ভারত আমাদের বেরোতে হবে, প্রশ্নটা বলুন, প্রশ্ন করছিলেন একটা। আমার দিক